ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আমাদের পরবর্তী যে ঘটনা, সেই ঘটনাটির নাম অতৃপ্ত আত্মা, অর্থাৎ যিনি পাঠিয়েছেন সেই নাসিরউদ্দিন ভাই এই ঘটনাটির নাম দিয়েছেন অতৃপ্ত আত্মা। তিনি লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি নাসিরউদ্দিন। আমি আপনার শো অনেকদিন ধরে শুনি, কিন্তু আজকে প্রথমবার লিখছি। এই ঘটনাটা আমার নিজের জীবনের এমন দিন রাতের, যেটার পর আমি আগের মতো মানুষ আর নেই। এখনো মাঝরাতে ঘুম ভাঙলে সেই একই গন্ধ পাই, আতর, ধূপ আর ভেজা মাটির গন্ধ। আমাদের গ্রামের নাম চাঁদনীপুর। গ্রামের একদম দক্ষিণ প্রান্তে একটি ধ্বংসপ্রাপ্ত দোতলা বাড়ি। সবাই তাকে দেওয়ান বাড়ি বলতো। লোকজন বলে বহু বছর আগে সেখানে থাকতো এক ধনী জমিদার আর তার তরুণী স্ত্রী। জমিদারের মৃত্যুর পর স্ত্রীকে নাকি এক রাতে লোকজন জীবন্ত পুড়িয়ে মেরেছিল। বিধবা বলেই তাকে অশুভ মনে করা হতো। এরপর থেকে কেউ ওই বাড়ির আশেপাশে যেত না। কেউ গেলে নাকি শুনতো ভেতর থেকে গানের আওয়াজ, বলো না আর ফিরবি না তুই। আমি সব কুসংস্কারে বিশ্বাস করতাম না। বন্ধুদের সঙ্গে একদিন বাজি ধরলাম, আজ রাতে আমি ওখানে থাকবো। সবাই হেসে উঠল, কেউ গেল না। আমি একা রওনা হলাম। রাত 10:30। বাড়ির গেটটা খোলা। ভেতরে প্রবেশ করতেই মনে হলো কেউ নিঃশব্দে হাঁটছে। মোবাইলের টর্চ জ্বালালাম। ধুলো, জাল, পাখির বাসা আর দেয়ালে পুরনো কিছু ছবি, সব নারীর, কিন্তু কোনো চোখ নেই। 11টার দিকে মেঝেতে চাদর পেতে বসলাম। শুরুতে হাসছিলাম নিজের উপরেই, ভূত এসব কিছু না। কিন্তু হঠাৎ এক গন্ধ এলো, আতর আর ভেজা মাটির মিশ্রণ। গানের সুর ভেসে এলো দূর থেকে, যেন কারো গলা কাঁপছে, বলো না আর ফিরবি না তুই। আমি টর্চ ঘুরিয়ে দেখি আয়নায় আমি একা নই। পিছনে একটি মেয়ে ছায়া, সাদা শাড়ি, চুল ভেজা, মুখে কোনো চোখ নেই, শুধু শুকনো রক্তের দাগ। আমি চিৎকার করে দরজার দিকে দৌড় দিলাম, কিন্তু দরজা বন্ধ। ঠিক তখনই মেয়েটা আমার কানে ফিস ফিস করে কিছু একটা বলল। আমি জোরে দরজায় লাথি মারতে সেটা খুলে গেল। বাইরে দৌড়িয়ে দেখি পূর্ণিমার আলোয় পুরো বাড়িটা কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। কিভাবে যেন আমি বাড়ি ফিরে এলাম মনে নেই। পরদিন সকালে আমার গায়ে ছাই আর ধূপের গন্ধ। দ্বিতীয় রাত, আহ্বান। সেদিন থেকে আমি ঘুমোতে পারছিলাম না। চোখ বন্ধ করলেই সেই গানটা কানে বাজে। বুকের মধ্যে চাপা কাঁপুনি, যেন কেউ আমার নাম ধরে ডাকছে। পরের রাতে বৃষ্টি হচ্ছিল, তবুও আমি আবার গেলাম। কৌতূহল নাকি অভিশাপ জানি না। দেওয়ানবাড়ির ভেতরে ঢুকতেই দেখি আগের রাতের জায়গায় মাটিতে একটা ফুলদানি, তার ভেতর তাজা গাঁদা ফুল। কে রেখেছে? বাতাস থেমে গেল। ঘরে মোমবাতি জ্বলে উঠল। তার আলোয় দেখলাম ঠিক আমার সামনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি। এইবার তার মুখ পরিষ্কার দেখা গেল, সুন্দর, কিন্তু চোখে দুঃখ। আমি কাঁপা গলায় বললাম, তুমি কে? সে ধীরে বলল, কেউ আমার নাম ধরে ডাকলেই আমি মুক্তি পাব। আমি জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? সে হাসল, তারপর ধোঁয়ায় মিলিয়ে গেল। ঘরে শুধু আতরের গন্ধ আর দূর থেকে সেই গানের সুর।
ভয়ে বাড়ি ফিরলাম, কিন্তু এবার মনে হচ্ছিল কি আমার পেছনে হাঁটছে। তৃতীয় রাত নামের রহস্য। তৃতীয় রাতে আমি আর সহ্য করতে পারছিলাম না, নিজের মাথায় কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলাম। আমি আবার গেলাম একা। দেওয়ান বাড়ির দরজা খুলে গেল নিচ থেকেই। ভেতরে মোমবাতি জ্বলছে, টেবিলে একটা পুরনো কাগজ, কাগজে কিছু একটা লেখা। ঠিক তখন পেছনে কারো নিঃশ্বাস শুনলাম। ঘুরে দেখি রুহি দাঁড়িয়ে, তার চোখে পানি, ঠোঁটে হালকা হাসি। সে এসে হাত বাড়ালো। আমি দ্বিধায় পড়লাম, কিন্তু না ডেকে পারলাম না। বললাম, রুহি। তারপর সব আলো নিভে গেল। চোখের সামনে শুধু আগুনের ঝলকানি, রুহির চিৎকার আর একটা দম বন্ধ করা গন্ধ, পোড়া মাংসের। আমি জ্ঞান হারালাম। শেষ রাত, মিরান্না মুক্তি। চোখ খুলে দেখি আমি আমার নিজের ঘরে। কেউ আমাকে বাড়িতে ফিরিয়ে এনেছে। আমি জানি না কে। ঘড়ি দেখলাম, রাত তখন 3:17। মোবাইলে একটা রেকর্ডিং প্লে করতেই আমি নিজের গলা শুনলাম। তারপর একটা নারী কণ্ঠ, আমি। তারপর নীরবতা। আজও আমি আয়নায় তাকাতে ভয় পাই, কারণ মাঝে মাঝে দেখি আমার মুখে অন্য কারো ছায়া। ভেজা চুল, চোখ নেই, ঠোঁটে হাসি, আর পেছন থেকে ভেসে আসা গানের সুর। এখানে যিনি ঘটনাটি লিখেছেন তিনি এখানেই ঘটনাটি শেষ করেছেন। আমি শুধুমাত্র একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আপনি যে ঘটনাটি লিখেছেন এই ঘটনার মধ্যে সেই মেয়েটি আপনাকে যে রুহি নামটা বলেছিল কিনা, নাকি রুহি অন্য কেউ, সেই ব্যাপারটা যদিও পরিষ্কার নয়। একইভাবে কাগজে কি লেখা ছিল সেটাও আপনি বলেন। এই জিনিসগুলো যদি উল্লেখ থাকতো তাহলে হয়তো আরো ভালো হতো। আর তিনি যেটা বলেছেন যে এটা একটা তার এলাকার ঘটনা, সো আমরা ঘটনাটি পড়ে শোনালাম। আশা করছি যারা শুনেছেন তাদের ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সব সময় ভালোর দলেই থাকেন। আমার জীবনের সব থেকে ভয়ানক একটি কাহিনী আপনার কাছে লিখে পাঠাচ্ছি। যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন, আশা করি ভালোই লাগবে। আমার নাম মোহাম্মদ তামিমুর রহমান জয়। আমার বাড়ি চুয়াডাঙ্গা জেলার মুন্সিগঞ্জে। আমি সব সময় বন্ধুদের নিয়ে আড্ডা দিতে, ঘুরতে খুব ভালোবাসতাম। আমাদের ছোট্ট একটা দল ছিল। আমি, সাগর, আসিফ, এলিম এবং স্বাধীন, 5 জনের এই টিম সবসময় একসাথে চলতাম। শীতের সময় আমাদের একটা অভ্যাস ছিল, যেখানে ওয়াজ মাহফিল হতো সেখানে মেলা দেখতে যেতাম। গ্রামের মেলার রাতের পরিবেশটা আলাদা। প্রধান বক্তার বয়ান, মানুষের ভিড়, আলো ঝলমলে মাঠ আর মেলার দোকানের ঘ্রাণ, সবকিছুতে এক অন্য ধরনের টান ছিল। সে রাতটা ছিল অন্যরকম। বিকেলে খবর পেলাম পাশের গ্রাম এনায়েতপুরে বড় মাহফিল বসেছে। গ্রামটা আমাদের থেকে বেশ খানিকটা দূরে হলেও আমরা ঠিক করলাম রাতে যাব, কারণ আসল মজা হয় গভীর রাতে। রাত প্রায় 11টার দিকে আমরা রওনা দিলাম। আমার কাছে ছিল একটি বাইক এবং আমার চাচাতো ভাই এলিমের কাছে ছিল আরেকটি বাইক। আমি আর সাগর উঠলাম আমার বাইকে, আর এলিম, আসিফ আর স্বাধীন গেল ওর বাইকে। তখন আমরা কেউই জানতাম না স্বাধীনের রাতে বাইরে বের হলে সমস্যা হয়। এটা নাকি ছোটবেলা থেকেই ছিল ওর সাথে। শুরুতে সবকিছু স্বাভাবিক ছিল।
ঠান্ডা বাতাস কেটে আমরা গ্রামের রাস্তা পার হচ্ছিলাম। 2 গ্রাম পার হওয়ার পর যখন ফাঁকা মাঠের ভেতরে ঢুকলাম, হঠাৎ লক্ষ্য করলাম স্বাধীন অস্বাভাবিকভাবে চুপ। সাধারণত ও ছিল অনেক কথা বলার মানুষ, কিন্তু সেদিন যেন স্তব্ধ হয়ে গেছে। আমি মজা করে জিজ্ঞেস করলাম, কিরে, মামা মামি বকা দিয়েছে, মন খারাপ নাকি? কোনো উত্তর দিল না। একটু পর আস্তে করে বলল, আমি কিছু একটা দেখেছি সামনে, মাঠের ভেতর। আমরা থমকে গেলাম। স্বাধীন বলল, ও নাকি সাদা কাপড় পরা একটা ভয়ানক ছায়া দেখেছে। কিছুক্ষণ পর সে 1টা থেকে 2টা, 2টা থেকে 5টা হয়ে আমাদের বাইকের পিছু নিতে শুরু করেছে। এরপর থেকে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। আমাদের 2 বাইকের লাইট হঠাৎ কমে গেল। এলিম আতঙ্কিত কণ্ঠে বলল, ওর বাইক এগোচ্ছে না, মনে হচ্ছে কেউ পেছন থেকে টেনে ধরেছে। সামনে একটা কবরস্থান দেখা গেল। তখন এলিম আর আসিফও সাদা পোশাকে অদ্ভুত সব ছায়া দেখতে লাগলো। আমরা আতঙ্কে কোনোভাবে এগিয়ে গেলাম। মাহফিলে পৌঁছে ওরা সব ঘুরে পড়ল। তখনই প্রথমবার আমরা বুঝতে পারলাম ব্যাপারটা কতটা ভয়ঙ্কর। একজন স্থানীয় লোক শুনে বলল, তোমরা বেঁচে গেছো। কিছুদিন আগে এই রাস্তাতেই এক লোক কোনো কারণ ছাড়াই অ্যাক্সিডেন্ট করে বাঁশ ঝাড়ে ঝুলেছিল। বিশ্বাস করেন রাসেল ভাই, এই কথা শুনে আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠল। ফেরার পথে আমরা ওই রাস্তা না ধরে অন্য রাস্তা বেছে নিলাম, কিন্তু সেখানেও বিপদ যেন আমাদের ছেড়ে যাচ্ছিল না। গাড়ির লাইট আবারও কমে এলো। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আস্তে আস্তে চলছিলাম। হঠাৎ এলিমের বাইকের ক্লাচ ছিঁড়ে গেল। ইউটিউবে দেখে শেখা কৌশলে কোন রকমে বাইক ঠিক করে চালালাম। এরপর রাস্তার ওপর দিয়ে এক কালো বেড়াল কেটে গেল। গ্রামের মানুষের বিশ্বাস এটা অশুভ। আমরা আর থামলাম না, এগিয়ে যেতে লাগলাম। কিন্তু হঠাৎ আমার বাইকও থেমে গেল। চারপাশে কালো অন্ধকার, আর সেই অন্ধকারে দেখা গেল সাদা কাফনের মতো পোশাক পরা কিছু অবয়ব। মনে হচ্ছিল এ যেন দুঃস্বপ্ন। এলিমের বাইকের পেছনের টায়ার হঠাৎ পাংচার হয়ে গেল। বিপদ যেন শেষই হচ্ছিল না। কোন রকমে বাড়ি ফিরলাম। বাসায় এসে লবণ পানি খেলাম আর ঘুমানোর চেষ্টা করলাম। পরের দিন সকালে স্বাধীন আমাদের বলল, ও নাকি 5 থেকে 7টা জিনকে দেখেছে, যারা ওর পিছু নিয়ে মামাদের বাড়ি পর্যন্ত গিয়েছিল। তখনই আমরা বুঝলাম সেদিন রাতটা ছিল আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতগুলোর একটি। এই ছিল আমার ঘটনা। জানি না কেমন হয়েছে। অনেক বেশি দোয়া রইল আপনাদের ভূত.com এর জন্য, ভূত.com এর শ্রোতাদের জন্য। এতক্ষণ ধরে যে আপনি আমার ঘটনা পড়লেন, এতেই আমি খুশি। জানি না ইউটিউবে আপলোড করবেন কিনা। ধন্যবাদ। আবারও বলছি, অনেক অনেক বেশি দোয়া রইল। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।